পাহাড়ের ভয়ঙ্কর বৃষ্টি থেকে বাঁচতে কিভাবে একটা শক্তিশালী আর সুন্দর ছাতা তৈরি করা যায়, আজ আমি আপনাদের সেটাই দেখাবো। প্রথমেই বাঁশবন থেকে একটা ঘন সবুজ আর শক্তিশালী বাঁশ কেটে নিয়েছি, কারণ এটা আমাদের ছাতার নল হবে। বাঁশ দুর্বল হলে বৃষ্টির বাতাসে ভেঙে যেতে পারে, তাই সবচেয়ে ভালোটা বাছা জরুরি। বাড়িতে এসে বাঁশটাকে ওপর থেকে ঘষে নরম আর মসৃণ করেছি, যাতে কাটা বা ফাটা না থাকে আর কাজ করার সময় হাত না কাটে। এরপর বাঁশটাকে মাঝখান থেকে কেটে লম্বা আর পাতলা ফালি বানিয়েছি। এই ফালিগুলো ছাতার পাঁজরগুলোকে নমনীয় করবে আর খোলা বন্ধ করা সহজ হবে। তারপর ছাঁচে রেখে ফালিগুলোর আকার সমান করেছি আর মসৃণতা এনেছি। এখন প্রত্যেকটা ফালি মেপে দেখছি কোথায় ফুটো করতে হবে আর কোথায় কাটতে হবে। সঠিক মাপ না হলে ছাতা টেকসই হবে না আর পাঁজরগুলো দেখতেও ভালো লাগবে না। আমি ধারগুলো ঘষে নরম করে দিচ্ছি, যাতে দড়ি বাঁধার সময় কাঠ ছিঁড়ে না যায়। এইবার তৈরি করা ফালিগুলো একটা একটা করে গোলাকার কাঠের ফ্রেমে বসিয়ে সুই আর সুতো দিয়ে শক্ত করে বাঁধছি। এগুলোই হলো ছাতার আসল কাঠামো, যা ছাতাটাকে আকার আর শক্তি দেয়। হাতল বানানোর জন্য একটা শক্ত কাঠ বেছে নিয়ে মসৃণ করে নিয়েছি। মাঝখানে লম্বা করে কেটে একটা কাঠের ছোট টুকরো বসিয়েছি। এটা আমাদের লক সিস্টেম, যেটা টিপে আমরা ছাতা খুলতে বা বন্ধ করতে পারবো। ছাতার উপরের অংশে আঠা লাগিয়ে একটা শক্ত প্লাস্টিকের চাদর সমানভাবে আটকে দিয়েছি, যাতে জল না ঢোকে। ধারগুলো কেটে মুড়ে আটকে দিয়েছি, যাতে বৃষ্টির জল না পড়ে আর কভারটা অনেক দিন টেকে। সবশেষে উপরে তামার রঙের একটা আস্তরণ লাগিয়েছি, যাতে বৃষ্টিতে রং নষ্ট না হয় আর ছাতাটা সবসময় ঝকঝকে থাকে। এই দেখুন, আমাদের শক্তিশালী আর সুন্দর পাহাড়ি ছাতা তৈরি। এটা বৃষ্টিতে নষ্ট হবে না, ঝড়েও ভাঙবে না। সত্যি বলতে, আমি প্রতি বছর বর্ষায় আমাদের গ্রামে সুন্দর সুন্দর সিরামিকের পাত্র তৈরি হয় নিজের হাতে। প্রথমে আমার চাচা পাহাড় থেকে কিছু বিশেষ সাদা পাথর ভেঙে আনেন। তিনি নরম টুকরোগুলো বেছে নেন, যাতে সবচেয়ে বিশুদ্ধ আর পরিষ্কার মাটি পাওয়া যায়। তারপর সেই পাথরগুলো আমাদের স্থানীয় মর্টারে রাখা হয় আর পায়ের সাহায্যে ধীরে ধীরে পিষে ফেলা হয়, যেন গুঁড়োগুলো একদম মিহি হয় আর মাটিটা খুব নরম। এরপর এই মাটির পাথর একটি কাঠের চালনি দিয়ে ছেঁকে নেওয়া হয়। হালকা আর নরম অংশটি রাখা হয় আর বাকি ঘন টুকরোগুলো সরিয়ে ফেলা হয়। তারপর এই মাটি জলে ভরা একটি পাত্রে রেখে 18 ঘন্টার জন্য ঢেকে রাখা হয়। এতে করে ধুলো জমে যায় আর উপরের জল আলাদা হয়ে যায়। পরের দিন সকালে পাখির কিচিরমিচির যখন আমাকে ঘুম থেকে জাগায়, তখন ধীরে ধীরে উপরের জল সরিয়ে ফেলি। নিচে থাকে খুব পরিষ্কার আর নরম কাদামাটি। এখন আমরা এই কাদামাটি ঘরের একটি গর্তে রাখি আর কাকা তার পা দিয়ে 15 মিনিট ধরে মাখেন, যাতে মাটি আরও মসৃণ হয় আর এর প্রতিটি কণা একে অপরের সাথে মিশে যায়। এরপর আমরা এই মাটিতে বড় বড় পাথর রাখি আর রাতভর রেখে দেই। এতে মাটির আর্দ্রতা বেরিয়ে যায় আর মাটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যায়। সকালে যখন পাথরগুলো সরানো হয়, তখন সেই সুগন্ধি মাটি আমাদের ছাঁচে মানে চাকায় নিয়ে যাওয়া হয়। তারপর ভালোবাসা আর মনোযোগ দিয়ে দ্রুত ছাঁচটি ঘুরানো হয় আর হাতের কোমল স্পর্শে তৈরি হতে থাকে এক একটি পাত্র। খুব সাবধানে, কারণ একটি ছোট ভুলও সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। প্রথমে তৈরি হয় একটি সুন্দর কাপ, তারপর একটি হালকা প্লেট আর তারপর একটি খুব সুন্দর কেটলি। প্রতিটি আকারের মধ্যে ফুটে ওঠে গ্রামের সরলতা। এই পাত্রগুলো তৈরি করার সময় আমাদের মনোযোগ ধরে রাখতে হয়, না হলে আকৃতি বেঁকে যেতে পারে। তৈরি করা পাত্রগুলো এরপর সারা রাতের জন্য খোলা আকাশের নিচে রাখা হয়। ধীরে ধীরে শুকিয়ে যায় আর ফাটলো ধরে না। পরের দিন আবার চাকার উপরে রেখে ব্লেড দিয়ে তাদের ধারগুলো মসৃণ করা হয়। ভেতরের অংশও পরিষ্কার করা হয়, যাতে সবকিছু সুন্দর দেখায়। এখন ছোট ছোট হাতল লাগানো হয়, যাতে ব্যবহার করতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। কিছু পাত্রে ফুল আর পাতার নকশাও করা হয়। এরপর একটি পাত্রে জল ফুটিয়ে সব পাত্র ডুবিয়ে দেওয়া হয়। এতে তাদের উপরে একটি প্রাকৃতিক আবরণ তৈরি হয় আর শক্তিও বাড়ে। তারপর লোহার বাক্সে ভরে 14 ঘন্টার জন্য জ্বলন্ত চুল্লিতে রাখা হয়, যাতে বাসনপত্রগুলো ভালোভাবে পাকে আর চকচকে হয়ে ওঠে। চুল্লিটি মাটি আর পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যাতে ভেতরের তাপমাত্রা স্থির থাকে আর বাতাস ঢুকতে না পারে। সারা রাত ধরে সেই তাপমাত্রার দিকে নজর রাখতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই সব বাসনপত্র নষ্ট হয়ে যেতে পারে। 2 দিন পর যখন চুল্লি ঠান্ডা হয়, তখন সাবধানে দরজা খুলে ভেতর থেকে বের করে আনা হয় সুন্দর চকচকে সাদা চীনামাটির বাসনপত্র। দেখুন, আমাদের গ্রামের পরিশ্রম আর মাটির সুবাসে তৈরি এই বাসনপত্রগুলো। এগুলো দেখতে শুধু সুন্দর নয়, বরং বাজারের বাসনপত্রের মতো ক্ষতিকর নয়, বরং এতে খাওয়া সবকিছু দ্বিগুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়ে ওঠে। আমি এই বাসনপত্রগুলো খুব ভালোবাসি, বিশেষ করে যখন এগুলো আমার চাচা আর দাদু তৈরি করেন।
বসন্তের সকালে গ্রামের লোকেরা পিচ গাছের ছাল থেকে গন্ধ সংগ্রহ করে। এই গন্ধ তখন রিসোতা হয় যখন ছালকে হালকা আঘাত করা হয়। ধীরে ধীরে এই গন্ধ কাঁচের মতো স্বচ্ছ টুকরোগুলিতে পরিবর্তিত হয়। প্রথমে এগুলো জলে ভেজানো হয়। কয়েক ঘন্টা পর এটি ফুলে ওঠে এবং নরম ও চকচকে হয়ে যায়। এরপর হাতের সাহায্যে একে পরিষ্কার করা হয়, ছাল ও ধুলো সরিয়ে নেওয়া হয়। এখন আসে পেঁপে। পেঁপের বীজ আলাদা করে ভাপে সেদ্ধ করা হয় এবং একই সাথে সাদা স্নোফ্লেক্সও যোগ করা হয়। এরপর মেশানো হয় জেলি জাতীয় ছত্রাক, যা শুকনো ঢোলডিয়ানদের থেকে পাওয়া যায় এবং স্বাস্থ্যের জন্য খুব বিখ্যাত। সবকিছু নরম হয়ে গেলে পেঁপে ধীরে ধীরে মশলা মিশিয়ে মিষ্টি ও মোলায়েম পেস্টে পরিণত করা হয়। ভারতে পিঞ্চ গাছের গন্ধ বহু শতাব্দী ধরে পরিচিত। মনে করা হয় এর মধ্যে উদ্ভিজ্জ কোলাজেন আছে এবং এটি গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে পারে। সব উপকরণ মেশানোর পর আবারও ভাপে সেদ্ধ করা হয়। এভাবেই তৈরি হয় হালকা চিবানো ও মিষ্টি স্বাদের পিচ গন্ধের মিঠাই, যা গরমের মৌসুমের জন্য একদম উপযুক্ত।